আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুরির সংজ্ঞাসহ বিভিন্ন প্রকার চুরির শাস্তির বিধানাবলী উল্লেখ করে উদাহরণসহ আলোচনা করুন। তো চুরি সম্পর্কে আমরা সংজ্ঞা পাব দণ্ডবিধির 378 ধারায়। সেইখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কারো দখল হতে তার সম্মতি ব্যতীত কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে নিয়ে উক্ত সম্পত্তি অনুরূপভাবে গ্রহণের জন্য হস্তান্তর করে, তবে উক্ত ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে কোনো ব্যক্তি যদি কারো দখল হতে তার সম্মতি ছাড়া কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে নিয়ে উক্ত সম্পত্তি গ্রহণের জন্য স্থানান্তর করে, তবে উক্ত ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। তো এই ধারায় কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমরা এখন এই ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব। তো এক্সপ্লেনেশন 1, এখানে বলা হলো, কোনো বস্তু যতক্ষণ পর্যন্ত অস্থাবর সম্পত্তি না হওয়া বিদায় মাটির সাথে যুক্ত থাকে ততক্ষণ পর্যন্ত উহা চুরি করার বস্তু বলে গণ্য হবে না, কিন্তু যে মুহূর্তে উহাকে মাটি থেকে বিচ্ছিন্ন করা হয় সেই মুহূর্তে উহা চুরি করার বস্তু হওয়ার যোগ্য বলে গণ্য হবে। এক্সপ্লেনেশন 2, এখানে বলা হয়েছে, যে কাজ কর্তৃক দ্যাট মিন্স মাটি হতে বিচ্ছিন্নতা সাধন করা হয় সেই কাজ ধারায় স্থানান্তর করা হলে তা চুরি হতে পারে। তাহলে যে কাজ করে মাটি থেকে কোনো জিনিসকে যদি বিচ্ছিন্ন সাধন করা হয় আর সেই কাজ দ্বারাই যদি স্থানান্তর করা হয় তাহলে তা চুরি হতে পারে। 3 নম্বর ব্যাখ্যায় বলা হলো, কোনো ব্যক্তি কোনো বস্তুর গতি প্রতিরোধক অপসারণ করলে বা উহাকে অপর কোনো বস্তু হতে বিচ্ছিন্ন করলে এবং বাস্তবিকভাবে উহা স্থানান্তর করলে উক্ত বস্তু স্থানান্তর করে বলে পরিগণিত হয়। এইখানে ব্যাখ্যাটি সম্পর্কে আমরা পরবর্তীতে একটি উদাহরণ দিব। এখানে বলা হলো, কোনো ব্যক্তি কোনো বস্তুর গতি প্রতিবন্ধক অপসারণ করলে বা উহাকে অপর কোনো বস্তু হতে বিচ্ছিন্ন করলে এবং বাস্তবিকভাবে উহা স্থানান্তর করলে উক্ত বস্তু স্থানান্তর করে বলে পরিগণিত হবে। যেমন এইখানে আমরা একটা সংজ্ঞায় বলতে পারি এইরকম যে, একটি সম্পদ ভর্তি বাক্স বহনকারী ষাঁড় দেখতে পায়, সে ষাঁড়টিকে একটি বিশেষ দিকে তাড়াইয়া দিতে থাকে যাতে সে অসাধুভাবে বাক্সটি হস্তগত করতে পারে। সেই মুহূর্তে ষাঁড়টি চলতে শুরু করে, সেই মুহূর্তে বাক্সটি চুরি করেছে বলে পরিগণিত হবে। তো এইভাবে সেই কোনো একটা বস্তুর প্রতিবন্ধ অপসারণ করে উহা হতে জিনিসটাকে স্থানান্তর করে চুরি করার জন্য যদি উদ্দেশ্য করে যদি এই কাজ করে তাহলে সেই উক্ত বস্তু স্থানান্তর করে বলে পরিগণিত হবে। আচ্ছা, 4 নম্বর ব্যাখ্যায় বলা হলো, কোনো ব্যক্তি যে কোনো উপায়ে কোনো পশুকে হাঁটায়, সে লোক সে পশুকে এবং অনুরূপভাবে সৃষ্ট গতির ফলে উক্ত পশু দ্বারা স্থানান্তরিত প্রত্যেকটি বস্তু স্থানান্তর করে বলে গণ্য হবে। তাহলে আমরা একটু আগে যে উদাহরণে বলেছি এটিও এর সাথে রিলেটেড হবে, যে কেউ হয়তো কোনো বস্তুর গায়ের উপর অথবা বস্তুর পিঠের উপর কোনো সম্পদ রয়েছে, তো কেউ যদি সম্পদটি সেই বস্তু যে পশু থেকে না আলাদা করেও যদি পশুকে কোনো দিকে ধাবিত করে বা পশুর পথ কোনো দিকে সে গতিশীল করে দেয়, তাহলে এখানে বুঝতে হবে যে সে আসলে সম্পদটিকে গতিশীল করছে, সম্পদটিকে স্থানান্তর করছে এই জিনিসটি অসাধুভাবে আত্মসাৎ করার জন্য বা অসাধুভাবে সেই জিনিসটি গ্রহণ করার জন্য। তখন এই সম্পদটিকে যেহেতু পশু সহকারে সেই গতিরোধ করে এবং অন্যদিকে পরিচালিত করে, তাহলে ধরে নেওয়া হবে যে সে এই সম্পদটি চুরি করেছে। পঞ্চম ব্যাখ্যায় বলা হয়েছে যে, সংজ্ঞায় উল্লেখিত সম্মতি প্রকাশ্য অথবা পরোক্ষ হতে পারে এবং উক্ত সম্মতি দখলকারী ব্যক্তি বা উক্ত উদ্দেশ্যে প্রকাশ্য বা পরোক্ষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি দ্বারা প্রদত্ত হতে পারে। তাহলে জিনিসটি যার, যে ব্যক্তি অস্থাবর সম্পত্তিটির মালিক, সে যদি প্রকাশ্য অথবা পরোক্ষ এরকমভাবে কোনো সম্মতি দেয় তাহলে সেটি আর চুরির পর্যায়ে পড়বে না।
তাহলে এই ছিল মোট 5টি ব্যাখ্যা আমরা যেটি সরাসরি 378 দ্বারাই দেখতে পাই। এখন আমরা এখানে একটু উদাহরণ নিয়ে আলোচনা করি। এখানে কিছু ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে, সেগুলো হলো গয়ের জমিতে একটি গাছ কেটে ফেলে। তার উদ্দেশ্য সে গয়ের জমি হতে গয়ের সম্মতি ব্যতীত গাছটি অসাধুভাবে নিয়ে যাবে। এই ক্ষেত্রে যে মুহূর্তে গাছটি নিয়ে যাবার উদ্দেশ্যে কেটেছে সেই মুহূর্তে চুরি সংঘটিত হয়েছে। যেহেতু গাছটি ছিল মাটির সাথে অ্যাটাচড, কিন্তু যখন সেই গাছটি কেটে ফেললো এবং সেই মুহূর্তে গাছটি যেহেতু নাড়াচাড়া করানো সম্ভব হয়, তখন এটি চুরির উপাদান বলে গণ্য হবে। আর যেহেতু সেই গাছটি কেটে ফেললো অসাধুভাবে একে গ্রহণ করার জন্য, তাই এই ক্ষেত্রে সেই গাছটি যেহেতু নিয়ে যাবার উদ্দেশ্যে কেটেছে, তাই এটি চুরির আওতায় পড়বে। তাই সে গাছটি চুরি করেছে বলে এখানে গণ্য হবে। যেহেতু সে তার ডিসঅনেস্টলি টেকিং করার জন্য জিনিসটি ট্রান্সফার করেছে, সেই জন্য এটি চুরির আওতায় পড়েছে। যেমন আমরা পরবর্তীতে আরেকটা উদাহরণ দেখতে পাই। তার পকেটে একটি কুকুরের টোপ রাখে এবং তার ফলে এর কুকুর তাকে অনুসরণ করতে থাকে। এই ক্ষেত্রে এর উদ্দেশ্য যদি হয় এর সম্মতি ব্যতীত এর কুকুরটি অসাধুভাবে নিয়ে যাওয়া, তবে সেই মুহূর্তে এর কুকুর তাকে অনুসরণ করতে শুরু করেছে, সেই মুহূর্তে চুরি সংগঠিত হয়েছে। তাহলে কেউ যদি কারো একটা কুকুরকে টোপ দিয়ে অথবা কোনো উপায়ে সে যদি কুকুরটিকে স্থানান্তর করে ফেলে তার সাথে, তাহলে আর এই স্থানান্তরের ফলে যদি তার উদ্দেশ্য থাকে যে সে অসাধুভাবে কোনো লাভবান হওয়া, সেই মুহূর্তে যখন সে কুকুরটিকে স্থানান্তর করছে সেই মুহূর্তে সে চুরির অপরাধ করেছে বলে গণ্য হবে। তো এইখানে আমরা তৃতীয় উদাহরণটি দেখেছি পূর্বেই, যে একটা ষাঁড়ের উপরে কিছু মালামাল আছে আর সেই ষাঁড়টিকে অন্যদিকে তাড়িয়ে দেওয়া হলো, যে যাতে করে সেই মালগুলো সে অসাধুভাবে গ্রহণ করতে পারে, তখন সেটি চুরি হয়েছে বলে গণ্য হবে। এরপর আমরা নাম্বার যেটি, সেটি দেখি যে ঘয়ের বৃত্ত, দ্যাট মিন্স সার্ভেন্ট, এবং সে কর্তৃক গয়ের রেকারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদত্ত হয়েছে। সেই গয়ের সম্মতি ব্যতীত অসাধুভাবে রেকারটি নিয়ে ভেগে যায়, চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে কারো চাকর যদি কারো ঘর থেকে কিছু নিয়ে যায়, তখন সে চুরি করেছে বলে গণ্য হবে। আর যদি কেউ কারো চাকর অথবা কারো কাছে যদি বিশ্বাস করে জিনিসটি রেখে দেয় এবং সে যদি ওই স্থানে না থাকে, দ্যাট মিন্স আমরা যাকে আমানত রাখা বলি, এইভাবে যদি হয় আর সে আমানতের জিনিস যদি সে উন্নত স্বরে বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন করে, তাহলে এই ক্ষেত্রে সেটি হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কিন্তু যদি আমানত না রাখা হয়, জাস্ট কাউকে যদি চাকর হিসেবে কোথাও রাখা হয় আর সে চাকর থাকাকালীন যদি কারো কোনো জিনিস তা মালিকের সম্মতি ব্যতীত স্থানান্তর করে অসাধুভাবে লাভবান হওয়ার জন্য, তাহলে সেটি আবার চুরির পর্যায়ে পড়বে, তখন সেটি হবে চুরি। নাম্বার আমরা যেটি দেখতে পাই, এখানে বলা হলো বিদেশ যাত্রাকালে তার পেট বলতে হলো এখানে প্রসাটি সে ফিরে না আসা পর্যন্ত গুদামঘরের রক্ষক এর জিম্মায় রেখে যায়। পেটটি জনৈক স্বর্ণকারের কাছে নিয়ে বিক্রয় করে। এই ক্ষেত্রে পেটটি এর দখলে বা অধিকারে ছিল না, সুতরাং এর অধিকারে হতে নিয়ে যাবার প্রশ্ন ওঠে না। কাজেই চুরি করে নাই, যদিও সে যা করেছে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হতে পারে। আমরা যেটি পূর্বেই বলেছি, এই নাম্বার উদাহরণে সেই কথাই আলোচনা করা হয়েছে। কেউ যদি বিশ্বাস করে কারো জিম্মায় কোনো কিছু রেখে যায় আর সেই জিম্মাদার যদি সেই জিনিসটাকে অন্যভাবে ব্যবহার করে, হ্যাঁ, তাহলে সেটি আর চুরি হবে না, সেটি হবে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, যার সাজা আমরা দেখতে পাই যে 406 ধারায় উল্লেখ করা হয়েছে। পরবর্তী উদাহরণ এখানে বলা হলো ঘরে যে ঘরে থাকে সেই ঘরের টেবিলের উপর এর একটি আংটি দেখতে পায়। এখানে আংটি এর অধিকারে আছে এবং উহা অসাধুভাবে স্থানান্তর করলে সে চুরি করেছে বলে পরিগণিত হবে। তাহলে একজনের ঘরে একটি আংটি আছে আর সেটা যদি অপরজনে অসাধুভাবে স্থানান্তর করে, তাহলে বুঝতে হবে যে সে এটি চুরি করেছে।
পরবর্তীতে 6 নাম্বার যে উদাহরণ, সেখানে বলা হলো ক রাজপথের উপর একটি আংটি দেখতে পায়। আংটি কারো অধিকারে বা দখলে নাই। ক আংটিটি নিয়ে গেলে তা চুরি হবে না। যেহেতু এই আংটিটি কারো এখন দখলে নাই, এটি রাস্তার উপর পড়ে আছে, তাই এই রাস্তার উপর থেকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এটি চুরি বলে গণ্য হবে না। তবে এই কউয়া অসাধুভাবে স্থানান্তর করলে সে এইখানে বলা হলো যে যদি তা আংটিটি নিয়ে গেলে তা চুরি হবে না, যদিও তা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করে থাকে। তাহলে এই ক্ষেত্রে চুরি হবে না, কিন্তু সে যেহেতু রাস্তায় জিনিসটি পেয়েছে তাহলে তার দায়িত্ব হলো থানায় দেওয়া জিনিসটি, অথবা যে মালিক তাকে খুঁজে বের করে জিনিসটি দেওয়া। কিন্তু যেহেতু সে রাস্তায় কুড়িয়ে পেল কিন্তু এই জিনিসটি কাউকে দিল না বা প্রকৃত মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা করলো না, তাহলে সে এই ক্ষেত্রে অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের অপরাধ করেছে, কিন্তু চুরি হবে না এই ক্ষেত্রে হবে আত্মসাতের অপরাধ। তো আমাদের বুঝতে হবে যে আত্মসাৎ এবং চুরি এক জিনিস নয়। এখানে আইনে দুইটিকে দুইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আত্মসাতের অপরাধ এক ধরনের আর চুরির অপরাধ আরেক ধরনের। আর এইখানে বর্গীয় যে উদাহরণটি দেওয়া হয়েছে, গয়ের বাড়িতে একটি টেবিলের উপর গয়ের একটি আংটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে আংটিটি হস্তগত করলে তল্লাশি হতে পারে ও ধরা পড়তে পারে। এই ভয়ে তৎক্ষণাৎ আংটিটি না সরিয়ে বরং উহা এমন এক স্থানে গোপন করে রাখে যেখান হতে গয়ের পক্ষে উহা খুঁজে বাহির করা একরকম অসম্ভব হবে। গোপন করে রাখার উদ্দেশ্য এই যে আংটিটি হারায়া যাবার কথা যে ক্ষেত্রে বিস্মিত হয়ে যাবে, মানে সবাই ভুলে যাবে, সেই ক্ষেত্রে সেই সুযোগ মতো উহা গোপন স্থান হতে এনে বিক্রয় করবে। এই ক্ষেত্রে আংটিটি প্রথম নাড়াচাড়া করার সময় চুরি করেছে বলে পরিগণিত হবে। তাহলে আমরা চুরির সংজ্ঞা যদিও দেখেছি যে সম্পত্তিটি স্থানান্তর হতে হবে, তো এই ক্ষেত্রে সম্পত্তিটি এই উদাহরণে স্থানান্তর হয়েছে কিন্তু বেশি দূর পর্যন্ত স্থানান্তর হয়নি। যে ঘরে আংটিটি ছিল সেই ঘরেরই একটা গোপন জায়গায় আংটিটি রেখে দেওয়া হলো। উদ্দেশ্য ছিল যে যখন আংটির কথা সবাই ভুলে যাবে তখন সেই গোপন স্থান থেকে আংটিটি সরিয়ে নিয়ে বিক্রি করে ফেলবে। তো এটিও চুরির পর্যায়ে পড়বে, যেহেতু আংটিটি স্থানান্তর করা হয়েছে অসৎ উদ্দেশ্যে, অসৎভাবে লাভবান হওয়ার জন্য, তাই এই ক্ষেত্রটি চুরির পর্যায়ে পড়বে। পরবর্তী আরেকটি উদাহরণে বলা হলো তার ঘড়িটি রেগুলেট করে দেওয়ার জন্য জনৈক জুয়েলার গয়ের কাছে দেয়। ঘড়িটি তার দোকানে নিয়ে যায়। কয়ের নিকটে জুয়েলারের এমন কোনো পাওনা নাই যার জন্য জুয়েলার আইনসম্মতভাবে কয়ের ঘড়িটি জামানত হিসেবে আটক রাখতে পারে। তাহলে যে ঘড়ির মালিক সেই কোনো টাকা পয়সা দেওয়া নেই জুয়েলারের নিকট। তো এটি হলো এই উদাহরণ বোঝাচ্ছে প্রকাশ্যভাবে জুয়েলারের দোকানে প্রবেশ করে বলপূর্বক জুয়েলারের হাত হতে ঘড়িটি ছিনিয়ে লয় এবং উহা নিয়ে চলে যায়। এখানে অপরাধমূলক অনধিকার প্রবেশ ও আক্রমণ করেছে, কেননা সে যা করেছে তা অসাধুভাবে করে নাই। তাহলে অসাধুভাবে বলতে বোঝানো হয় ডিসঅনেস্টলি। হ্যাঁ, ডিসঅনেস্টলি বিষয়টা হলো এমন যে কারো ক্ষতি করে নিজে লাভবান হওয়া। তো এই উদাহরণে দেখা যাচ্ছে যে যার ঘড়িটি যার কাছে, যে জুয়েলারের কাছে সে রেগুলেট করার জন্য দিয়েছে, তো সে জুয়েলার কোনো টাকা পাবে না, আর যে ঘড়ির মালিক সেও কোনো টাকা দানাদার নয়। তো এই ক্ষেত্রে সে যদি তার ঘড়িটি ছিনিয়ে নিয়ে আসে, এই ক্ষেত্রে সে বলপূর্বক ঘড়িটি ছিনিয়ে নিয়েছে, এই ক্ষেত্রে সে বলপূর্বক হয়তো ছিনিয়ে নেওয়ার অপরাধ করেছে অথবা অনধিকার প্রবেশ করেছে, সেটির অপরাধ হয়েছে, কিন্তু সে এই ক্ষেত্রে চুরির অপরাধী হবে না, যেহেতু ঘড়িটি তার নিজেরই এবং এই ঘড়িটি মেরামতের জন্য কোনো টাকা বকেয়া নেই। এই ক্ষেত্রে তার ডিসঅনেস্টলি টেকিং নেই, দ্যাট মিন্স অসাধু উপায়ে নেওয়া নেই, এই কারণে এটি চুরির অপরাধে বলে গণ্য হবে না। কেননা আমরা দেখেছি যে চুরির অপরাধ হতে গেলে ডিসঅনেস্টলি হতে হবে, জিনিসটি অপরাধমূলকভাবে হতে হবে। তো এই উদাহরণ দ্বারা আমরা বুঝতে পেরেছি যার ঘড়িটি সে কোনো অন্যায় করে নাই, মানে দ্যাট মিন্স চুরির অন্যায় করে নাই, কিন্তু অপরাধমূলক অনধিকার প্রবেশ অথবা আক্রমণ সেগুলোর অপরাধী হতে পারে।
পরবর্তী যে উদাহরণটি সেখানে বলা হলো কয়ের ঘড়ি মেরামত করে এবং সে বাবদ কয়ের কাছে গয়ের কিছু পাওনা হয়। তাহলে এখানে এই উদাহরণে দেখা যাচ্ছে যে ঘড়ির মালিক তার কাছে কিছু টাকা পাওনা। তো কয়ের কাছে প্রাপ্যের জামানত স্বরূপ কয়ের ঘড়িটি রাখে, তাহলে ঘড়িটি রাখে জামানত স্বরূপ। তার ঋণের জামানত স্বরূপ রক্ষিত ঘড়িটি, তাহলে যে জামানত স্বরূপ ঘড়িটি রাখা হয়েছে সেই ঘড়িটি গয়ের নিকট থেকে নিয়ে যায়। তার ঋণের জামানত স্বরূপ রক্ষিত সম্পত্তি হতে কে বঞ্চিত করার উদ্দেশ্যে ইহা করে। চুরি করেছে বলে পরিগণিত হবে, কেননা সেই কাজটি অসাধুভাবে করেছে। তাহলে একজন মানুষ তার বকেয়া টাকা জিম্মা স্বরূপ জামানত স্বরূপ সে একটা ঘড়ি রেখেছে। তো এখন ঘড়িটি যার কাছে রেখেছে সে কিছু টাকা পাও না এই ক্ষেত্রে। তো যার ঘড়ি সে জিনিসটি তার কাছ থেকে নিয়ে আসে, রক্ষিত যে ঘড়িটি সেই ঘড়িটি সে অসাধুভাবে তার কাছ থেকে নিয়ে আসে। তো যদিও ঘড়িটি তার, কিন্তু সে ঘড়িটি তো রেখেছে জামানত স্বরূপ, তো সে তার টাকা পরিশোধ না করে অসাধুভাবে তার নিজের ঘড়িটি ওই যে ব্যক্তি জামানত রেখেছে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে। এই ক্ষেত্রে সে চুরি করেছে, যদিও ঘড়িটি তার নিজের। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে নিজের জিনিসও নিজে চুরি করতে পারে ক্ষেত্র বিশেষে। এই উদাহরণটি তারই প্রমাণ। যেহেতু সে তার ঘড়িটি রেখেছে জামানত স্বরূপ, তাই সে অসাধুভাবে নিয়ে আসায় সে চুরির অপরাধ সংগঠিত করেছে, যদিও ঘড়িটি তার নিজেরই। তো এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে নিজের জিনিসও নিজে চুরি করতে পারে, সেটি চুরির অপরাধে চার্জ করা যাবে। তাহলে আমাদের বুঝতে হবে যে ক্ষেত্র বিশেষে এই চুরিগুলো সংগঠিত হয়। আবার এইখানে আরেকটি উদাহরণে বলা হলো যে আবার গয়ের কাছে তার ঘড়িটি বন্ধক রেখে ঋণ গ্রহণের পর ঋণ পরিশোধ না করে ঘয়ের বিনা সম্মতিতে ঘড়িটি ঘয়ের দখল হতে নিয়ে যায়। চুরি করেছে বলে পরিগণিত হবে, যদিও ঘড়িটি কয়েরই সম্পত্তি, কেননা সে অসাধুভাবে ঘড়িটি নিয়ে গিয়েছে। তাহলে মোটামুটি দুইটি উদাহরণেই পাশাপাশি একই রকমের কথা। পরবর্তী উদাহরণে বলা হয়েছে গয়ের একটি দ্রব্য গয়ের সম্মতি ছাড়া গয়ের দখল হতে নিয়ে যায়। ক্রয়ের উদ্দেশ্য গয়ের নিকট থেকে তার দ্রব্য প্রত্যর্পণের পুরস্কার স্বরূপ অর্থ না পাওয়া পর্যন্ত সে উহা রেখে দিবে। এখানে কেউ অসাধুভাবে দ্রব্যটি নিয়ে গিয়েছে, সুতরাং চুরি করেছে বলে পরিগণিত হবে। পরবর্তী উদাহরণে বলা হয়েছে গয়ের সাথে কয়ের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের সুবাদে গয়ের অনুপস্থিতিতে গয়ের গ্রন্থাগারে গিয়ে গয়ের প্রকাশ্য অনুমতি ব্যতীত কেবল পড়ার উদ্দেশ্যে এবং পড়ে ফেরত দেওয়ার অভিপ্রায়ে একখানি বই নিয়ে যায়। এখানে ইহা সম্ভবত যে মনে করেছে যে গয়ের এই ব্যবহার করার জন্য তার প্রতি গয়ের অব্যক্ত সম্মতি আছে। যদি ইহাই ধারণা হয়ে থাকে তবে চুরি করেছে বলে পরিগণিত হবে না। তাহলে এই উদাহরণে আমরা দেখতে পেলাম দুই বন্ধু, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। তো এক বন্ধু আরেক বন্ধুর লাইব্রেরি থেকে একটা বই নিয়ে গেল। তার উদ্দেশ্য ছিল বন্ধুর প্রতি তার একটা সম্মতি রয়েছে যে বইটি পড়ার উদ্দেশ্যে সে নেবে এবং আবার ফেরত দেবে, আর এতে বন্ধু কোনো দ্বিমত করবে না এবং যে ব্যক্তি বইটি নিয়েছে তারও কোনো অসাধু উপায়ে সেই জিনিসটি ভোগ করার কোনো ইচ্ছে নেই। তাহলে আমরা বুঝতে পারি এটি ডিসঅনেস্টলি হয়নি, সে তার উদ্দেশ্য ছিল বইটি পড়ে আবার ফেরত দেওয়া। তাই এই ক্ষেত্রে যে বই নিয়েছে সে কোনো চুরির অপরাধ সংগঠিত করেনি, কেননা তিনি বইটি ডিসঅনেস্টলি নেয়নি, তিনি নিয়েছেন বইটি পড়ে আবার ফেরত দেওয়ার উদ্দেশ্যে। তাই এটি চুরির অপরাধে অপরাধী করা যাবে না সেই ব্যক্তিকে। তার পরবর্তীতে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই, সেটি হলো এইরকম যে গয়ের স্ত্রীর কাছে অনুগ্রহ ভিক্ষা করে। হ্যাঁ, তো গয়ের স্ত্রী তাকে অর্থ, খাদ্য ও কাপড় চোপড় দেয়। জানে যে এইসব মহিলার স্বামীর অর্থাৎ গয়ের সম্পত্তি। এখানে ইহা সম্ভবত যে মনে করেছে যে গয়ের স্ত্রী ভিক্ষাদানের ক্ষমতা প্রাপ্ত। যদি তাই মনে করে থাকে তবে সেই ব্যক্তি চুরি করেছে বলে পরিগণিত হবে না। তাহলে একজন ভিক্ষুক সে একটি বাসায় এসে মহিলার কাছে কিছু ভিক্ষে চাইল,
আর মহিলা তাকে অনেক জামা কাপড়, খাদ্য, টাকা পয়সা দিল। আর ভিক্ষুক মনে করেছে যে এই টাকা পয়সাগুলো তার তার স্বামী স্ত্রীকে একটি সম্মতি দিয়েছে এই জিনিসগুলো দেওয়ার জন্য, আর ভিক্ষুক সেই জন্য এই জিনিসটি গ্রহণ করছেন। এই ক্ষেত্রে ভিক্ষুক কোনো চুরি করেছে বলে গণ্য হবে না, যেহেতু ভিক্ষুকের মনে উদ্দেশ্য ছিল যে এটি দেওয়ার ব্যাপারে তার স্বামী তাকে সম্মতি দিয়েছে। কিন্তু ভিক্ষুক যদি জানতো যে তার স্বামী তাকে সম্মতি দেয়নি এই জিনিসপত্রগুলো ভিক্ষুককে দেওয়ার জন্য, এটি যদি ভিক্ষুকের জানা থাকে, আর ভিক্ষুক যদি এই জিনিসগুলো জানা সত্ত্বেও গ্রহণ করতো, তাহলে সেই ভিক্ষুককে চুরির অভিযোগে অভিযুক্ত করা যেত। পরবর্তী যে উদাহরণটি সেখানে বলা হয়েছে গয়ের স্ত্রীর উপপত্তি। গয়ের স্ত্রী ককে মূল্যবান সম্পত্তি প্রদান করে। জানে যে এই মূল্যবান সম্পত্তিটি মহিলার স্বামীর অর্থাৎ গয়ের। উক্ত সম্পত্তিটি এমন ধরনের যে তার স্ত্রীকে উহা প্রদানের ক্ষমতা প্রদান করেন নাই। যদি সম্পত্তিটি অসাধুভাবে নিয়ে যায় তবে তা চুরি করেছে বলে পরিগণিত হবে। তাহলে এই উদাহরণটি হলো আরেকটু ভিন্ন, যে ব্যক্তি সম্পত্তিটি গ্রহণ করছেন কোনো এক কর্তার স্ত্রীর কাছ থেকে, আর যিনি গ্রহণ করছেন তিনি যদি জানেন যে এই জিনিসটি দেওয়ার ক্ষমতা তার স্বামী তার স্ত্রীকে দেয়নি, আর এইটি জানার পরেও যদি কেউ উক্ত সম্পত্তি গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। যদিও সেই সম্পত্তিটি উক্ত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে গ্রহণ করেছে, তারপরেও এটি চুরির অপরাধে বলে গণ্য করা হবে। সর্বশেষ যে উদাহরণটি এখানে বলা হলো সরল মনে গয়ের সম্পত্তি তার নিজের সম্পত্তি বলে বিশ্বাস করে, গয়ের দখল হতে সে সম্পত্তি নিয়ে যায়। এক্ষেত্রে যেহেতু অসাধুভাবে সম্পত্তিটি নিয়ে যায় নাই, সেহেতু সে চুরি করেছে বলে পরিগণিত হবে না। তাহলে যেহেতু সে সরল মনে বিশ্বাস করে, নিজের সম্পত্তির মতো করেই মনে করে, আর এই সরল বিশ্বাসী সে যেহেতু জিনিসটি স্থানান্তর করেছে, এই ক্ষেত্রে সে চুরি করেছে বলে গণ্য হবে না। তো আমরা দেখতে পেলাম যে আসলে চুরি হতে গেলে বেশ কিছু উপাদানের প্রয়োজন। যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটি আসলে চুরি বলে গণ্য হবে না। এখন আমরা দেখব যে উপাদানগুলো কি কি। তো মৌলিক যে উপাদানগুলো আমরা দেখতে পাই সেটি হলো, চুরি করতে হলে সম্পত্তিটি হতে হবে অস্থাবর সম্পত্তি। আমরা জানি যে কোনো বাড়িঘর ইত্যাদি এগুলো চুরি করা সম্ভব না, যেহেতু এটি নাড়াচাড়া করা সম্ভব না। তো এই ক্ষেত্রে সবসময় যে জিনিসটি চুরি হবে সেটি মুভেবল হতে হবে, তাকে স্থানান্তর করার মতো একটা বস্তু হতে হবে। তো সর্বপ্রথম যে এলিমেন্টটি আমরা দেখি সেটি হলো চুরির সংজ্ঞা অনুসারে চুরির বিষয়বস্তুটি সর্বপ্রথম অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। তাই স্থাবর সম্পত্তি কোনো চুরির বিষয়বস্তু হতে পারে না। প্রথম উপাদানটি হবে অস্থাবর সম্পত্তি। আর দ্বিতীয় উপাদানটি হবে চুরির বস্তুটি স্থানান্তরিত হতে হবে। যে জিনিসটি চুরি করা হবে সেই জিনিসটি যদি ওই জায়গায় থাকে তাহলে সেটি চুরি হবে না, জিনিসটিকে নাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে সেটি চুরির অপরাধে বলে গণ্য হবে। তো আমরা এখন দেখব যে বস্তুটি সরিয়ে নিতে হবে। এই হেডলাইনে আমরা বলতে পারি দণ্ডবিধি 378 ধারা অনুযায়ী চুরি কার্য সংগঠিত হতে হলে আসামি কর্তৃক অন্যের দখল হতে চুরির বিষয়বস্তুটি সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রমাণ করতে হবে। এক্ষেত্রে যদি জিনিসটি স্থানান্তর না করা হয় তাহলে এটি চুরি অপরাধ বলে হবে না। তবে কেউ যদি স্থানান্তর করে একই হয়তো সামান্য একটা দূরত্বে লুকিয়ে রাখে কোনো বস্তু, সেটিও চুরির অন্তর্ভুক্ত হবে যদি তার উদ্দেশ্য থাকে এই জিনিসটি লুকিয়ে রেখে পরবর্তীতে সেই জিনিসটি স্থানান্তর করবে, তাহলে এটিও চুরির আওতায় আসবে। পরবর্তী আরেকটি যে উপাদান, মৌলিক উপাদান, সেটি হলো অন্যের সম্মতি ব্যতীত হতে হবে। তো এই ক্ষেত্রে অন্যের সম্মতি ব্যতীত চুরির বস্তুটি আসামি কর্তৃক অপসারিত হওয়া প্রয়োজন, অর্থাৎ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত অসৎভাবে তা অপসারণ করবে। তাহলে যে ব্যক্তি উক্ত বস্তুটির মালিক সেই সম্মতি ব্যতীত এই চুরিটি হতে হবে, আর সে যদি এই জিনিসটি স্থানান্তর করার জন্য সম্মতি দেয় তাহলে আবার সেটি চুরির অন্তর্ভুক্ত হবে না। সর্বশেষ 4 নাম্বার যে অসৎভাবে সম্পত্তি গ্রহণের ইচ্ছা, এটি হলো একটা মৌলিক উপাদান যেটি চুরির ক্ষেত্রে অবশ্যই লাগবে। তো চুরি কার্য সংগঠিত হতে গেলে অর্থাৎ চুরির জন্য কাউকে অভিযুক্ত করতে হলে
ফরিয়াদিকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আসামি অসৎভাবে কার্যটি করেছে। তাই অসৎ অভিপ্রায় না থাকলে চুরির কার্য সংগঠিত হবে না। আর ডিসঅনেস্টলি সম্পর্কে দণ্ডবিধিতে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ডিসঅনেস্টলি বা অসাধুভাবে বলতে বোঝানো হবে কারো ক্ষতি করে নিজে লাভবান হওয়া। তাহলে কেউ যদি কোনো বস্তু চুরি করে, যে ব্যক্তি বস্তুটির মালিক তার ক্ষতি করার জন্য এবং এই ক্ষতি করে সে নিজে লাভবান হওয়ার জন্য, তাহলে এটি চুরির অন্তর্ভুক্ত হবে। কিন্তু কেউ যদি কারো কোনো বস্তু ক্ষতি করার উদ্দেশ্যে নেয়, নিয়ে ফেলে দেয়, কিন্তু চোর নিজে লাভবান হলো না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার চুরির অপরাধী হবে না, যেহেতু সেই জিনিসটি নিয়েছে কিন্তু ডিসঅনেস্টলি নাই। ডিসঅনেস্টলি হতে গেলে অবশ্যই অপরের ক্ষতি করে নিজে লাভবান হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে চোর যদি নিজে লাভবান হওয়ার কোনো ইচ্ছা না থাকে, জিনিসটিকে জাস্ট নষ্ট করে দিল কিন্তু নিজে কোনো লাভবান হলো না বস্তুটি থেকে, তাহলে এটি আবার চুরির আওতায় পড়বে না, সেটি হয়তো ক্ষতির আওতায় পড়বে। তো এইগুলো ছিল চুরির একেবারে মৌলিক যে উপাদানগুলো সেটি। এছাড়াও আমরা আরও কিছু উপাদান দেখতে পাই, সেটি হলো সংশ্লিষ্ট সম্পত্তিটি কারো দখলে থাকতে হবে। এটিও একটা উপাদান হতে পারে। চুরির বিষয়বস্তুটি অবশ্যই কারো দখলে থাকতে হবে। কেউ যদি রাস্তা থেকে জিনিসটি কুড়িয়ে পায় সেটি কিন্তু আসলে চুরি হবে না। তাই যে বস্তু কারো দখলে থাকে না তার সম্পর্কে কোনো চুরিও হতে পারে না। যেমন আমরা বললাম যে পথে কুড়ানো কোনো জিনিস চুরির বিষয়বস্তু হতে পারে না। তো একটা উদাহরণ দিতে পারি, রহিম পথে একটি আংটি পেয়ে উহা কুড়িয়ে নিল, সেই ক্ষেত্রে সে চুরির জন্য দায়ী হবে না। অবশ্যই সে মালিকের অনুসন্ধান না করলে অন্যের সম্পত্তি আত্মসাৎ করার জন্য দায়ী হতে পারে। আমরা আরেকটি যে উপাদান দিতে পারি সেটি হলো চুরির বস্তুটি কারো ব্যক্তিগত সম্পত্তি হওয়া চাই। যে জিনিস কারো ব্যক্তিগত সম্পত্তি নয় সেই জিনিস চুরির বিষয়বস্তু হতে পারে না, যেমন বন্য পশু, পাখি ইত্যাদি। তাহলে কেউ যদি বন থেকে একটা পাখি চুরি করে, অথবা নদী থেকে একটা মাছ চুরি করে, এটি কিন্তু চুরির অপরাধ হবে না, যেহেতু এই জিনিসটি কোনো ব্যক্তির মালিকানা থেকে নেওয়া হয়নি বা ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। এই ক্ষেত্রে এটি চুরির অপরাধে চার্জ করা যাবে না। আরেকটি উপাদান আমরা দিতে পারি যে গ্রহণের উদ্দেশ্যে চুরির বিষয়বস্তু স্থানান্তর। আসামি চুরির বিষয়বস্তুটি অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে অন্যের দখল হতে স্থানান্তর করতে হবে, এটিও একটি উপাদান। তাহলে এইগুলো ছিল মোটামুটি চুরির মৌলিক উপাদান। তো এখন আমরা দেখব যে চুরির শাস্তি। আসলে চুরি কয়েক প্রকারের হতে পারে আর সেই প্রকার অনুযায়ী চুরির শাস্তিও ভিন্ন ধরনের হতে পারে। তো প্রথম সাধারণ চুরি যেটি সম্পর্কে আমরা পাই হলো দণ্ডবিধির 379 ধারা। এটি হলো সাধারণ চুরি। যদি কেউ খোলা জায়গা হতে বা কারো দেহ হতে কোনো ধরনের দ্রব্য চুরি করে, খোলা জায়গা বলতে রাস্তাঘাট, পথঘাট থেকে কেউ যদি চুরি করে, অথবা কারো দেহ হতে কোনো ধরনের দ্রব্য চুরি করে, তাহলে ওই ব্যক্তি 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে কেউ যদি কোনো বসতঘর ইত্যাদি ব্যতীত রাস্তাঘাট থেকে, খোলা জায়গা থেকে যদি চুরি করে, তাহলে সেই ব্যক্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। এখন কথা হলো এই আইনগুলো একটু আমার মনে হয় যে ত্রুটিপূর্ণ, যেটি হলো যেমন এই আইনটি তৈরি করা হয়েছে সেই ব্রিটিশ আমলে, অনেক পূর্বের একটি আইন। তখন ব্রিটিশরা হয়তো চুরি জিনিসটাকে অসম্মানের একটা বিষয় বলে গণ্য করত, তাই তারা শাস্তি রেখেছে মাত্র 3 বছর। তাদের কথা হলো কাউকে জাস্ট চোর বলে সাব্যস্ত করা হলে তার সম্মানের হানি হবে, এটুকু একজন মানুষের জন্য অনেক বিশাল ব্যাপার। কিন্তু আমরা দেখি যে আমাদের বাংলাদেশে চুরি বিষয়টি একেবারেই সাধারণ একটি পর্যায়ে চলে এসেছে। এখন কথা হলো কেউ যদি খোলা মাঠ বা খোলা জায়গা থেকে চুরি করে, তাহলে সে 3 বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত হবে, কারাদণ্ডে দণ্ডিত হবে। এখন কেউ যদি কারো 10 কোটি টাকাও নিয়ে যায়, সে 3 বছর পর্যন্ত দণ্ড পাবে। কেউ যদি কারো পকেট থেকে 10 টাকা নিয়ে যায়, তাও 3 বছরের শাস্তি। তাহলে এখানে শাস্তির বিধানটি আসলে খুবই ত্রুটিপূর্ণ, কারণ এইখানে চুরির যে উপাদানের মূল্যমান সেটির দাম যদি বেশি হয়, সেই ক্ষেত্রে চুরির সাজাটি অনেক বেশি হওয়া দরকার। তা না হলে একজন মানুষের কাছ থেকে প্রচুর টাকা পয়সা এবং ধন সম্পদ চুরি করলেও মাত্র 3 বছর তার সাজা হচ্ছে। তো এটি সত্যি আইনে একটি ত্রুটিযুক্ত বিষয় বলে আমি মনে করি।
পরবর্তীতে যে শাস্তিটি সেটি হলো 380 ধারায়, সেটি হলো বাসগৃহ হতে চুরির শাস্তি। তো যদি কেউ মানুষের বাসগৃহ হতে বা সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহার করা গুদাম হতে কোনো ধরনের সম্পত্তি চুরি করে, দ্যাট মিন্স কেউ যদি কারো ঘর থেকে অথবা যেই জায়গায় সম্পত্তি রাখা হয় গুদাম ঘর বলা হয় সেই জায়গা থেকে, অথবা জাহাজ থেকে, তাঁবু থেকে ইত্যাদি যে জায়গাগুলোতে মানুষ বসবাস করে, এই ধরনের জায়গা থেকে যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে। পরবর্তী যে ধারা 381 ধারা, সেইখানে বলা হয়েছে কর্মচারী ও চাকর কর্তৃক চুরির শাস্তি। তো 381 ধারা অনুসারে যদি কোনো কর্মচারী বা চাকর তার মালিকের দখল হতে সম্পত্তি চুরি করে তাহলে ওই ব্যক্তি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে 380 এবং 381 ধারা উভয় ধরনের শাস্তি। কেউ যদি বসতঘর থেকে চুরি করে যে শাস্তি, চাকর যদি মালিকের জিনিস চুরি করে সে একই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। সর্বশেষ চুরির যে ধারাটি সেটি হলো 382 ধারা। এখানে বলা হয়েছে যে মৃত্যু ঘটানো, আঘাত করা বা নিয়ন্ত্রণ আরোপের প্রস্তুতি গ্রহণে চুরি। তো যদি কেউ চুরি করার উদ্দেশ্যে প্রয়োজনে কারো মৃত্যু ঘটানোর, আঘাত করা বা অবৈধভাবে বাধা প্রদানের উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির মৃত্যুর ভয় দেখানো বা আঘাতের ভয় দেখানো বা অন্যভাবে বাধা দেওয়ার প্রস্তুতি গ্রহণপূর্বক চুরি করে তাহলে ওই ব্যক্তি 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তাহলে এইখানে যে ব্যক্তি চুরি করবে সেই সাথে কিছু জিনিসপত্র নিয়ে যাবে, অস্ত্রশস্ত্র অথবা কোনো কিছু, যাতে করে যে ব্যক্তির জিনিস চুরি করা হচ্ছে সে একটা ভয় পায় অথবা একটা আঘাতের ভয় অথবা বা সেই যিনি ভীত হয় সেই ব্যক্তি যার সম্পত্তি, এই ধরনের প্রস্তুতি গ্রহণ করে যদি কেউ চুরি করে তাহলে তার মেয়াদ 7 বছর। যেমন আমরা প্রথমে বলেছি যে 379 ধারা অনুযায়ী কেউ চুরি করলে তার সাজা হবে 3 বছর। আবার 382 ধারায় আমরা বলছি যে কেউ যদি কোনো ভয় সৃষ্টি করে, আঘাতের ভয় অথবা মৃত্যুর ভয় দেখানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে চুরি করে তাহলে এই ক্ষেত্রে হলো 10 বছরের কারাদণ্ড হবে। যেমন একজন চোর হয়তো কারো পকেট থেকে টাকা চুরি করলো, তো সাধারণভাবে যদি সে চুরি করে সেই ক্ষেত্রে আমরা 379 ধারা অনুযায়ী তাকে 3 বছরের সাজা প্রদান করতে পারি। কিন্তু সে যদি পকেট থেকে টাকা নেওয়ার সময় যদি সে এমন কোনো অস্ত্রশস্ত্র তার সাথে থাকে, ছুরি অথবা ব্লেড অথবা কোনো কিছু যা দ্বারা সেই ওই ব্যক্তিকে একটা ভয় সৃষ্টি করতে পারে, হ্যাঁ, অথবা আঘাত করতে পারে, এই ধরনের কোনো হাতিয়ার যদি তার সাথে থাকে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে সে যেহেতু আরেকজনের ভয় সৃষ্টি করা অথবা মৃত্যু ঘটানোর প্রস্তুতি নিয়ে চুরি করতে এসেছে, তাই তাকে 382 ধারা অনুযায়ী সাজা প্রদান করতে হবে। সেই ক্ষেত্রে তার সাজা হবে 10 বছরের কারাদণ্ড। তো এই ক্ষেত্রে একটা উদাহরণ আমরা দিতে পারি। গয়ের দখলভুক্ত সম্পত্তি চুরি করার সময় সে পোশাকের নিচে একটি গুলি ভর্তি পিস্তল লুকিয়ে রাখে। বাধা দিলে তাকে আঘাত করার উদ্দেশ্যে গুলি ভর্তি পিস্তলটি রাখে। এই ধারায় বর্ণিত অপরাধ করেছে বলে পরিগণিত হবে। সে যদি পিস্তল ছাড়া শুধু চুরি করতো তাহলে সে 3 বছরের সাজা পেত। কিন্তু যেহেতু সে চুরি করার সময় তার পোশাকের নিচে একটি পিস্তল পাওয়া গেল গুলি ভর্তি, এই জন্য বুঝতে হবে যে সে আসলে এই গুলিটি রেখেছে অপরকে ভয় দেখানোর জন্য অথবা অপরের মৃত্যু ঘটানোর জন্য। যদি চুরি করতে গেলে যদি তাকে কেউ বাধা দেয় তাহলে সে এই গুলিটি ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করবে। তাই তাকে এই ধারা অনুযায়ী 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করতে হবে। সাধারণ চুরির জন্য দণ্ডিত করলে এই ক্ষেত্রে হবে না। আরেকটি উদাহরণ আমরা দেখি যে গয়ের পকেট মারার পূর্বে সে তার কয়েকটি সঙ্গীকে আশেপাশে রাখে। যদি টের পায় যে তার পকেট মারা হচ্ছে এবং টের পেয়ে যদি সে তা রোধ করতে চায় অথবা যদি সে কে আটক করার চেষ্টা করে তবে তাকে রাখার উদ্দেশ্যে তার সঙ্গীদের মোতায়েন করে, তাহলে এই ধারায় বর্ণিত অপরাধ করেছে বলে পরিগণিত হবে। তাহলে একজন পকেট মার
সে কি করলো, সে পকেট মারার আগে সে তার কিছু সঙ্গীকে তার আশপাশে রেখে দিল। যদি পকেট মারার সময় সে ধরা পড়ে যায়, তাহলে যেন তার সঙ্গীরা তাকে সাহায্য করে, এবং যে ব্যক্তি তাকে শাস্তি দিচ্ছে তাকে যেন সে ভয় অথবা কোনো আঘাত করতে পারে, এই উদ্দেশ্যে সঙ্গীদেরকে সে রেখে দিল। এই ক্ষেত্রেও সে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। আর যদি সে সঙ্গীবিহীন নিজে একা চুরি করতো, এখানে কোনো ভয়ের বা কোনো অস্ত্রশস্ত্র না থাকে, তাহলে সে সাধারণ চুরির অপরাধে অপরাধী হবে। তাহলে সেটির দণ্ড হবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড। তো এই ছিল মোটামুটি চুরি সম্পর্কিত আলোচনা এবং শাস্তির বিধানগুলো। কখন একটা ঘটনা চুরি হয় এবং কখন হয় না, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি।